কনসেপ্ট অফ ম্যাক্রোইকোনমিক্স। আমরা ম্যাক্রোইকোনমিক্স বলতে কী বুঝি? আপনারা নিশ্চয়ই আগে মাইক্রোইকোনমিক্স করেছিলেন। আজকে আমরা আলোচনা করব ম্যাক্রোইকোনমিক্স। এটা ভাষাগত কিছু বিষয়ের কারণে আমরা ইজিলি বুঝতে পারব এটা আসলে কী বুঝি। ম্যাক্রো একটা হচ্ছে মাইক্রো, ওকে। মাইক্রো শব্দটা মিক্রোস শব্দ থেকে আসছে, আর ম্যাক্রোস শব্দটা ম্যাক্রোস শব্দ থেকে আসছে। সি এর জায়গায় কে, ওকে। তো মিক্রোস শব্দের অর্থ হচ্ছে ছোট। ইকোনমিক্সের যে অংশটা ছোট অংশ নিয়ে আলোচনা করে সেটাকে বলা হয় মাইক্রোইকোনমিক্স। ইকোনমিক্সের যে অংশ বৃহৎ কোনো অংশ নিয়ে আলোচনা করে তাকে বলে ম্যাক্রোইকোনমিক্স। অনেকে আমরা বলি না মাইক্রোবাস। মাইক্রোবাস মানে হচ্ছে ছোট আকারের কোনো বাস, অত বড় বাস না, জনচলাচলের জন্য বিশাল কিছু না, ছোট্ট কোনো একটা মিনি বাস বা তার চেয়েও ছোট, আমরা বলি মাইক্রোবাস, তাই না? ছোট বাস। আর যদি বলা হতো যে ম্যাক্রোবাস, যদিও বলা হয় না, এটা একটু অপেক্ষিত বড়, তাই না? বিআরটিসির অনেক বড় বড় বাস আছে না, এটা সেরকম ধরে নিতে পারে। তো এটা ইকোনমিক্সের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করে, এটা ইকোনমিক্সের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করে, একটা মাইক্রো একটা। তো ইকোনমিক্সটা আসলে কি? আলোচনা তো অনেক দূরের বিষয়। ইকোনমিক্স হচ্ছে মানুষের জীবনে অভাব যে অসীম, এই যে অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত না, সীমিত সম্পদ দিয়ে কীভাবে অসীম অভাব মানুষ পূরণ করবে, যখন সেটা এভাবে ভাবি তখন সেটাকে বলা হয় ইকোনমিক্স। ইকোনমিক্সকে বলা হয় রাজা রাজরাদের বিজ্ঞান, এটাকে বলা হয় সম্পদের বিজ্ঞান। আগেকার সময়ে অনেক পুরনো একটা সাবজেক্ট এটা ছিল ইকোনমিক্স। আমরা বাংলায় যেটাকে অর্থনীতি বলি। অর্থনীতির একজন পিতা আছেন, ফাদার অফ ইকোনমিক্স হচ্ছেন অ্যাডাম স্মিথ, ওকে। উনি একটা বিখ্যাত গ্রন্থ রচনা করেছিলেন, ওনার ওয়েলথ অফ নেশনস। ওখানে উনি বিভিন্ন ধরনের ইকোনমিক্সের ধারণাগুলো তুলে ধরেছিলেন। আমরা ওনাকে বলি মাইক্রো ইকোনমিক্সের পিতা বা জন্ম বা ফাদার। তো সীমিত সম্পদ দিয়ে মানুষ যখন অসীম অভাব পূরণ করতে যায় তখন সে দুইটা লেভেলে, বেসিক্যালি দুইটা প্রান্তির অভাবটা পূরণের চেষ্টা চায়। এক হচ্ছে সে দেখে ইন্ডিভিজুয়াল বা ব্যক্তি বিশেষের ক্ষেত্রে অভাব থাকলে সেটা কিন্তু পূরণ করা যায়। আরেকটা হচ্ছে যদি ব্যক্তি বিশেষ না হয়, কোনো টিমে, কোনো গ্রুপে, কোনো রাষ্ট্রীয়ভাবে কোনো একটা ইস্যুতে বড় কোনো, অ্যাটলিস্ট সেটা ইন্ডিভিজুয়াল বা একক নয়, সেই সমস্ত ক্ষেত্রে কোনো সমাধান করা যায় কিনা অর্থনীতিতে, তখন সেটা হয়ে যায় ম্যাক্রো ইকোনমিক্সের আলোচনার বিষয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, কেউ যদি বলে পার্সোনাল ইনকাম, একজন ব্যক্তির ব্যক্তিগত আয়, ব্যক্তিগত ব্যয়, ব্যক্তিগত সঞ্চয়, এগুলো যদি সে চিন্তা করে, পার্সোনাল ইনকাম, পার্সোনাল সেভিং, পার্সোনাল ইনভেস্টমেন্ট, তাহলে এগুলো হবে কি সব মাইক্রো ইকোনমিক্সের অন্তর্ভুক্ত। কিন্তু সে যদি এভাবে চিন্তা করে না, আমি ব্যক্তি বিশেষ বা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে চিন্তা করব না, আমি চিন্তা করব রাষ্ট্র কি সাপোর্ট পাচ্ছে, সুতরাং পুরো দেশ, ওভারঅল কান্ট্রি মিলে যদি ইকোনমিক্সের কোনো অবস্থান চিন্তা করি তাহলে সেটা ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে। উদাহরণস্বরূপ পার্সোনাল ইনকাম, পার্সোনাল সেভিং, পার্সোনাল ইনভেস্টমেন্ট, পার্সোনাল কনজামশন সবগুলো যদি মাইক্রো ইকোনমিক্সের অন্তর্ভুক্ত হয় তাহলে ম্যাক্রো ইকোনমিক্সের ক্ষেত্রে হবে এগ্রিগেটেড ইনকাম, এগ্রিগেটেড সেভিং, এগ্রিগেটেড ইনভেস্টমেন্ট, এই জাতীয় কিছু, যেটা গভর্নমেন্ট। আমরা যখন কিছু ইস্যু নিয়ে আলোচনা করি সেগুলো কখনোই মাইক্রো লেভেলে হয় না, সেগুলো হয় অ্যাগ্রিগেটেড বা হোল বা সামগ্রিক। এই জন্য তো ম্যাক্রো ইকোনমিক্সকে বলা হয় সমষ্টিক অর্থনীতি, অনেক কিছু সমষ্টি সেটা। যেমন বলা হয় বাংলাদেশের ন্যাশনাল বাজেট, এখন এটা কি কোনো পার্সোনাল বাজেট, কোনো ব্যক্তির বাজেট, পারিবারিক বাজেট, কোনো প্রতিষ্ঠানের বাজেট যে এত টাকা সে উৎপাদন করবে, এত টাকা খরচ করবে, না। তাহলে এই ন্যাশনাল বাজেটটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের একটা আলোচ্য বিষয়। যখন কেউ বলবে আমি বেকার, তখন সে বলবে এটা মাইক্রো ইকোনমিক্সের আলোচ্য বিষয়। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি বেকার, কিন্তু যদি বলা হয় একটা দেশের যুব শক্তি এত পার্সেন্টই বেকার, কাজ করতে পারছে না, তার কাজ পাচ্ছে না,
তখন আপনি চিন্তা করবেন পুরো একটা দেশের ওয়ার্কফোর্সে এতগুলো মানুষ বেকার, এটা তো মাইক্রো ইকোনমিক ইস্যু না, এটা হয়ে গেল ম্যাক্রো ইকোনমিক ইস্যু, যেখানে আমি দেখতে পারি এটা একটা জাতীয় সমস্যা। যখনই ন্যাশনাল, জাতীয়, হোল, অ্যাগ্রিগেটেড, ইন্ডিভিজুয়াল না অনেকগুলো একসাথে চিন্তা করা হবে, তখনই সেটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সে আলোচনা। ওকে, যেমন যদি বলা হয় যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাংলাদেশ, তাহলে আমি বুঝাচ্ছি বাংলাদেশের অর্থনীতিতে কত পার্সেন্ট মানুষ কাজ পাচ্ছে, কত পার্সেন্ট পাচ্ছে না, কতটুকু কর্মের সুযোগ আছে, পরিধি আছে, ওয়ার্কফোর্সে কী পরিমাণ মানুষ কাজ করছে, তাই না? এটা কিন্তু কোনো ব্যক্তিগত সমস্যা না। যদি বলা হয় দেশের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে, মুদ্রাস্ফীতি শুধুমাত্র আপনার আমার কারণে দেখা দেয়নি, এটা একটা সামগ্রিক অর্থনীতির বিষয়। দ্রব্যমূল্য অনেক বেশি হয়ে গেছে, অর্থের মূল্য একদম কম হয়ে গেছে, তাহলে এটা মুদ্রাস্ফীতি হয়ে গেল। এটা কি শুধু আমার বিষয় না, এটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক ইস্যু। তার মানে হচ্ছে পুরো দেশ জুড়ে এই বিপদ। যখন বলা হয় মুদ্রা সংকোচন, ইনফ্লেশন, ঠিক তার বিপরীত ডিফ্লেশন, সেটা হচ্ছে একটা ম্যাক্রো ইকোনমিক ঘটনা, তাই না? যদি বলা হয় একটা দেশের ন্যাশনাল ইনকাম ক্যালকুলেট করলো, তাহলে এটা কখনো কি মাইক্রো ইকোনমিক ইস্যু হবে? হবে না। মাইক্রো ইকোনমিক ইস্যু হবে ইন্ডিভিজুয়াল ইনকাম, কিন্তু ম্যাক্রো ইকোনমিক ইস্যু হবে ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল সেভ, তাই না? ন্যাশনাল কনজাম্পশন, ন্যাশনাল ইনভেস্টমেন্ট। যখনই ন্যাশনাল, অ্যাগ্রিগেটেড, হোল এই জাতীয় শব্দমালা থাকবে, সেটা হয়ে যাবে ম্যাক্রো ইকোনমিক্সের আলোচনা বিষয়। আর ইন্ডিভিজুয়াল বা পার্সোনাল লেভেলে কোনো কথা থাকলে সেটা হবে মাইক্রো ইকোনমিক্সের আলোচনা বিষয়, তাই না? তো ইকোনমিক্সের মধ্যে আমরা অনেক কিছু করি। আমরা একটা সময় ডিমান্ড করতাম, তাই না? সাপ্লাই করতাম, ডিমান্ডের কার্ভ থাকতো, সাপ্লাইয়ের কার্ভ থাকতো। ঠিক হুবহু ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে এরকম ডিমান্ড এবং সাপ্লাইয়ের একাধিক কার্ভ আছে। পার্থক্যটা হলো আগেরটা ছিল শুধু একজন ব্যক্তি বা একটা প্রতিষ্ঠানের জন্য অঙ্কিত কোনো গ্রাফ, ইন্ডিভিজুয়াল ডিমান্ড, ইন্ডিভিজুয়াল সাপ্লাই, ইন্ডিভিজুয়াল একটা বিষয়। কিন্তু যদি বলা হয় যে অ্যাগ্রিগেটেড ডিমান্ড, তখন পুরো দেশের একটা মানুষের কি ডিমান্ড, অ্যাগ্রিগেটেড সাপ্লাই পুরো দেশের মানুষের জন্য একটা সাপ্লাই, তাহলে সেটাকে আর মাইক্রো ইকোনমিক ইস্যু থাকে না, সেটা কনভার্ট হয়ে যায় ম্যাক্রো ইকোনমিক ইস্যু। এইভাবে পার্সোনাল ইনকাম, পার্সোনাল সেভিং সবগুলো অ্যাগ্রিগেটেড ইস্যুতে, অ্যাগ্রিগেটেড ইনকাম, অ্যাগ্রিগেটেড সেভিং, অ্যাগ্রিগেটেড কনজাম্পশন, এইভাবে আপনাকে চিন্তা করতে হবে। ওকে, যখন দেশ আলোচনা করবে ট্যাক্সেশন নিয়ে, যে কত টাকা ট্যাক্স দেশের মানুষ সরকারকে দিচ্ছে, তো আপনি ট্যাক্স দিচ্ছেন, এটা একটা পার্সোনাল ট্যাক্স, ইনকাম ট্যাক্স, যেটা আপনি গভর্নমেন্টকে দিচ্ছেন আপনার আয়ের উপর। কিন্তু সমগ্র মানুষ যখন একত্রে ট্যাক্স দিচ্ছে, গভর্নমেন্ট মোট কত টাকা পাচ্ছে, এটা যদি হিসাব করতে বসে যায়, এটা হবে ম্যাক্রো ইকোনমিক্সের একটা আলোচনার বিষয়। এখন যদি আপনাকে কেউ বলে যে ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে কী পার্থক্য, আপনি বলতে পারবেন না? অবশ্যই। কিছু জিনিস কখনোই মাইক্রো লেভেলে ঘটে না, ম্যাক্রো লেভেলে ঘটে। আরও উদাহরণ নেন, যেমন একটা দেশ ফিসকাল পলিসি করে, মনিটারি পলিসি করে। মনিটারি পলিসি হচ্ছে আপনার সুদের হার বাড়িয়ে কমিয়ে ব্যাংক কিছু কন্ট্রোল করতে চায়। ফিসকাল পলিসি হচ্ছে ট্যাক্সের আওতা পরিধি বৃদ্ধি করে, ট্যাক্সের রেট বৃদ্ধি করে, কম করে গভর্নমেন্ট একটা কন্ট্রোল জনগণের উপর আর্থিকভাবে করে। তাহলে এই জিনিসগুলো কি শুধু আপনি নাকি পুরো দেশটাই তার কবজায়? পুরো দেশটাই তার কবজায়। সুতরাং এই বিষয়গুলো অবশ্যই কি ন্যাশনাল লেভেলে ম্যাক্রো ইকোনমিক্স হিসেবে পরিগণিত হবে। এটা মাইক্রো ইকোনমিক চিন্তা, তাই না? পুরো একটা দেশ, পুরো একটা জাতি, পুরো একটা মানচিত্রের অংশ, এগুলো সবগুলো হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্সের আলোচনার বিষয়। আপনাকে যদি এখন প্রশ্ন করা হয় ম্যাক্রো ইকোনমিক্সের কয়টা স্কোপ বলো, আপনি বলবেন ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল কনজাম্পশন, ন্যাশনাল ইনভেস্টমেন্ট, ন্যাশনাল সেভ, ন্যাশনাল ডিমান্ড, ন্যাশনাল সাপ্লাই, তাই না? ইনফ্লেশন, ডিফ্লেশন, ফিসকাল পলিসি, মনিটারি পলিসি, বাজেট। বুঝতে পারলেন না? যেগুলো আমি এতক্ষণ বললাম এগুলো হচ্ছে সবগুলো সেটার স্কোপ। আচ্ছা, তো আমরা ইকোনমিক্সের ফাদার বলি কাকে? অ্যাডাম স্মিথকে। ইকোনমিক্সের সাথে সবচেয়ে কানেক্টেড একটা সাবজেক্টের নাম হচ্ছে ফাইন্যান্স। বিজনেসে ইকোনমিক্স এই সাবজেক্টের সাথে সবচাইতে
আছে তার নাম হচ্ছে ফাইন্যান্স। ফাইন্যান্সের অনেকগুলো ফাদার আছে, এর মধ্যে একজন হচ্ছেন জন মেইনার্ড কেনস। জন মেইনার্ড কেনস উনি একটা মডেল দিয়েছিলেন, আমরা বলি সেটাকে কাইনেশিয়ান মডেল। কেনস কাইনেশিয়ান মডেল, ওনাকে ধরে নেওয়া হয় উনি ফাদার অফ মডার্ন ফাইন্যান্স, এবং অ্যাট দ্য সেম টাইম ইকোনমিক্সও তার অনেক অবদান আছে। ওনাকে ম্যাক্রো ইকোনমিক্সের জন্ম করে কাছাকাছি। ওকে, তো যাই হোক, কাইনেশিয়ান মডেলের জন্ম তিনি, ফিন্যান্সের ফাদার অফ, দুটাই কিন্তু ইকোনমিক্সের সাথে কানেক্টেড। অ্যাপ্লাইড ইকোনমিক্স যখন বলা হয় অ্যাপ্লাইড ইকোনমিক্স, তখন সেটা অর্থ জানেন, তখন সেটা অর্থ হচ্ছে ফাইন্যান্স। ফিন্যান্সের অপর নাম হচ্ছে অ্যাপ্লাইড ইকোনমিক্স। শুনুন না বিষয়টা, অনেকে দেখবেন যে অ্যাপ্লাইড ইকোনমিক্সের উপরে সে পিএইচডি করে, এমএসসি করে আসে, সবগুলো আসলে ফাইন্যান্সের সাবজেক্ট। সোশ্যাল সায়েন্সের আমরা অনেকগুলো সাবজেক্ট দেখি না, সোশ্যাল সায়েন্সের মধ্যে হিস্ট্রি দেখি, পলিটিক্যাল সায়েন্স দেখি, অ্যানথ্রোপোলজি দেখি, তাই না, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, আরও অনেক সাবজেক্ট আছে না। সোশ্যাল সায়েন্সের একটা সাবজেক্ট ইকোনমিক্স, এমন একটা সাবজেক্ট যেটা বিজনেসের সাবজেক্টের সাথে সবচাইতে কাছাকাছি। আপনি দেখবেন যে অন্য কোনো ফিল্ডের মানুষ সোশ্যাল সায়েন্সে বিজনেস নিয়ে এত জানে না। বিজনেসের সাবজেক্ট, পড়াশোনার ধরন, এডুকেশন, বিজনেসের বইতে কী থাকে এগুলো সবচেয়ে বেশি জানে ইকোনমিক্স স্টুডেন্ট। কারণ ইকোনমিক্সের কথায় কথায় গ্রাফ, টুকটাক ব্যাংক, কথায় কথায় ফিন্যান্সের তত্ত্ব, কথায় কথায় মানিটারি কিছু পলিসি, কথায় কথায় ওখানে অর্থের তত্ত্ব, খাজনা ক্ষেত্রে রেন্টের তত্ত্ব, আর অনেক ধরনের থিওরির একটা কম্বিনেশন ইকোনমিক্সের মধ্যে আছে। এই জন্য ইকোনমিক্সের যে সাবজেক্ট ম্যাটার সেটা ক্লোজ টু দ্য সাবজেক্ট ম্যাটার অফ বিজনেস অ্যাজ ওয়েল এজ ফাইন্যান্স। ইকোনমিক্সে অনেক কিছু আছে যেগুলো ফাইন্যান্সের সাথে হুবহু মিলে যায়। ফাইন্যান্সের অনেক কিছু আছে যেগুলো অ্যাকাউন্টিং এবং আপনার ইকোনমিক্সের সাথে ম্যাচ করে। অ্যাকাউন্টিংয়ের অনেক কিছু আছে যেগুলো ফাইন্যান্স এবং ইকোনমিক্সের সাথে ম্যাচ করে। অনেক কিছু ম্যাচ করে না সাবজেক্টের বিভিন্ন ধরনের কারণে, কিন্তু এগুলো হচ্ছে কাছাকাছি সাবজেক্ট। এই জন্য বিজনেসের সাথে সোশ্যাল সায়েন্সের সবচেয়ে কাছাকাছি থাকা যে সাবজেক্টের নাম সেটা হচ্ছে ইকোনমিক্স। বুঝতে পারলেন? এই জন্য ইকোনমিক্সের দেখবেন রিক্রুটমেন্ট যখন হয় বিভিন্ন ব্যাংক, নন ব্যাংক ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, ওরা বিবিএ স্টুডেন্ট চাওয়া ছাড়া ওরা বলে যে ইকোনমিক্সে অনার্স বা মাস্টার্স থাকতে হবে, ওরা এটাকে প্রাধান্য দেয়, কিন্তু ওরা হিস্ট্রি বা অন্য কোনো সাবজেক্টকে টানে, কারণ ফিল্ডগুলো তারা বুঝে এটা ম্যাচ করে। তারপরে এটা সিম্পলভাবে বুঝতে পারেন মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে কী পার্থক্য, স্কোপগুলো কী, এটার ফাদারকে অ্যাপ্লাইড ইকোনমিক্স ফাইন্যান্স। আসলে আমরা আরেকটু আলোচনাটা এগিয়ে নিই। আমরা বিজনেসে এক্সপোর্ট এবং ইম্পোর্ট করি না, জানেন ফাইন্যান্সে এগুলো নিয়ে চিন্তা করা হয়। এই জিনিসগুলো ইকোনমিক্সের মধ্যেও ভাবা হয়, এক্সপোর্ট এবং ইম্পোর্ট। একটা দেশ, একটা রাষ্ট্র মোট কতটুকু এক্সপোর্ট করবে, কী এক্সপোর্ট করবে, কোথায় এক্সপোর্ট করবে, একটা দেশ বা রাষ্ট্র কী পরিমাণ ইম্পোর্ট করবে, কোথায় ইম্পোর্ট করবে, কতটুকু ইম্পোর্ট করবে, কোন জিনিসটা ইম্পোর্ট করলে তার জন্য ভালো, কোন জিনিসটা এক্সপোর্ট করতে পারলে তার জন্য বেটার, এগুলো চিন্তা করে একটা দেশ বিজনেস পয়েন্ট থেকে। আবার যারা ইকোনমিক্স তারা এটা চিন্তা করে তাদের পয়েন্ট অফ ভিউ থেকে। তারা বলে যে যখনই তুমি এক্সপোর্ট বা ইম্পোর্টের আলোচনা করবে তখন সেটা অবশ্যই একটা ম্যাক্রো ইকোনমিক্স। কোনো একটা ব্যক্তি কিছু একটা দেশ থেকে রপ্তানি করে দিল, সেটা ওই অর্থে ম্যাক্রো না, মোট কতটুকু মানুষ কতটুকু পরিমাণ বিদেশে রপ্তানি করে দিচ্ছে তার টোটাল এক্সপোর্টটা কত, ওইখানে ওষুধ হলে ওষুধ, বস্ত্র হলে বস্ত্র, সেটার কম্বিনেশন হচ্ছে
কি? হ্যাঁ, ম্যাক্রো ইকোনমিক্স, তাই না? এই হিসেবে আবার তিনটা টার্ম আপনাদেরকে একটু পড়তে হবে। একটা হচ্ছে ইউনিট বা ফার্ম, সেক্টর, ইন্ডাস্ট্রি। আচ্ছা, ধরেন আপনি একটা ছোটখাটো ব্যবসা প্রতিষ্ঠান চালান, আপনার একটা ছোট গার্মেন্টস, ছোটখাটো একটা গার্মেন্টস আপনার আছে। এই যে আপনার একটা ছোট্ট গার্মেন্টস আছে, ছোট্ট একটা প্রতিষ্ঠান না, এটা হচ্ছে একটা ইউনিট। পাবলিক ফার্ম মানে এটা একটা ফার্ম ধরে নেন, ধরেন এটা একটা প্রাইভেট বা পাবলিক ভেঞ্চার, এখানে ইনভেস্ট করা যায়। আর যখন এটাই আপনি ভাববেন সেটা হবে মাইক্রো ইকোনমিক্স। কিন্তু যখন আপনি সেক্টর বা ইন্ডাস্ট্রি নিয়ে ভাববেন তখন সেটা হবে ম্যাক্রো ইকোনমিক্সের বিষয়। এখন আপনি একটা ফার্মের মালিক, ও একটা ফার্মের মালিক, ও একটা ফার্মের মালিক। বাংলাদেশের 64টি জেলায় অনেক ফার্মের মালিক ছড়িয়ে ছিটিয়ে আছে। সবাই ইন্ডিভিজুয়াল ব্যবসা করছে না, গার্মেন্টস চালাচ্ছে না, চালাচ্ছে। এখন যদি বলা হয় পোশাক শিল্প, শিল্প ইন্ডাস্ট্রি, তার অর্থ দাঁড়াবে দেশে থাকা সকল ফার্মগুলো একত্রে একটা ইন্ডাস্ট্রি ফর সেক্টর। কেউ যদি বলে দেশের পোশাক শিল্পের ভালো বা খারাপ অবস্থায় আছে, আপনি তখন একটা পোশাক কারখানার অবস্থা থেকে সেটা পরিমাণ করছেন না। এই পরিমাণটা হচ্ছে দেশের সমগ্র পোশাক কারখানাগুলোকে নিয়ে। কেউ যদি বলে ব্যাংক শিল্পের অবস্থা ভালো না, ব্যাংক খাতের অবস্থা ভালো না, তাহলে অমুক ব্যাংক তমুক ব্যাংক ভালো করছে বা চলছে না, এটার উপর আপনার ডিটারমিনেশন না। আপনার নির্ধারণটা হচ্ছে ওভারঅল ব্যাংকিং ইন্ডাস্ট্রি কেমন চলছে। কেউ বলে যে পাট শিল্পের অবস্থা ভালো না, জুট মিল বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে ABCD ব্ল্যাক লিস্টেড এই সমস্ত কোম্পানি আপনার ইয়েতে ভালো না। কিন্তু অন্যান্য জুট কোম্পানি তো ভালো সার্ভিস দিচ্ছে এই ক্যাটাগরি। তাহলে আপনি যখন ইন্ডাস্ট্রি বলবেন তখন ব্ল্যাক লিস্টেড এই ক্যাটাগরি সব জুট মিল যোগ করে আপনার রেজাল্ট আসবে পজিটিভ অর নেগেটিভ। বুঝতে পারলেন? মানুষ অনেক সময় বলে না চিনি শিল্প, হ্যাঁ বলে কি না? তাহলে চিনির গোডাউনে যদি আগুন লেগে যায়, একটা গোডাউনের কারণে যদি পুরো দেশটাই প্রভাবিত হয়ে যায়, এত বড় সাপ্লায়ার, সেটা খাতকে এফেক্ট করবে। কিন্তু একটা দুটা চিনি শিল্পের যদি কারখানায় আগুন ধরে, সেটা কি খাতকে ওভাবে এফেক্ট করবে? করবে। সুতরাং কেউ যদি বলে শিল্প, ইন্ডাস্ট্রি বা সেক্টর, তার অর্থ হচ্ছে সবগুলো ফার্ম বা ইউনিটের সমষ্টি। বুঝতে পারলেন? আচ্ছা, আচ্ছা, তো ইউনিট কি? একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি। ফার্ম কি? একটা ইন্ডিভিজুয়াল কোম্পানি। সবার সমষ্টি যখন হবে তখন সেটা একটা সেক্টর বা ইন্ডাস্ট্রি। পাট শিল্প, চিনি শিল্প, ব্যাংকিং খাত, হ্যাঁ সেক্টর খাত, ইন্ডাস্ট্রি শিল্প, তাই না? আবার একটা মজার বিষয় কি জানেন? শাব্দিক বিশ্লেষণ করলে ইন্ডাস্ট্রি কিন্তু আর একটা অর্থ আছে। ইন্ডাস্ট্রি বলতে আমরা ফ্যাক্টরি বুঝি, মিল কারখানা, এগুলোকে বুঝি, তাই না? আরও মজার বিষয়, কমার্স বা বিজনেস স্টাডিজ যারা পড়ে তাদের কাছে ইন্ডাস্ট্রি ডেফিনেশন আবার আর এক ধরনের হয়। যেমন ব্যবসার একটা অংশ হচ্ছে কমার্স, বাণিজ্য। আবার ব্যবসার আরেকটা অংশ হচ্ছে শিল্প। শিল্প থেকে কোনো কিছু উৎপাদিত হয়, সেটা চলে যায় কোনো বাণিজ্যের আকারে মানুষের হাতে হাতে। মানুষ ওই শিল্পাদিত উৎপাদিত পণ্য নিয়ে একটা ব্যবসা করে। আমি ধরেন একটা গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি চালালাম, আমি পোশাক বানালাম, পোশাকের একটা নির্দিষ্ট শেড দিলাম, মার্কেটে এটা বিক্রি হচ্ছে, তাহলে আমার কাজটা ছিল একটা শিল্প। যখন এটা আমি বিক্রির জন্য ছেড়ে দিচ্ছি তখন সেটা হচ্ছে বাণিজ্য। ওকে, এটা হচ্ছে বন্টনকারী একটা খাত হচ্ছে বাণিজ্য, আর উৎপাদনকারী একটা অংশ হচ্ছে শিল্প। সুতরাং এক অর্থে ইন্ডাস্ট্রি বা সেক্টরের কিন্তু অন্য রকমের কিছু মিনিং আছে। এছাড়াও ম্যাক্রো ইকোনমিক্সের মধ্যে আমরা আলোচনা করব জিডিপি কাকে বলে, জিএনপি কাকে বলে, নেট ন্যাশনাল প্রোডাক্ট কি, নেট ন্যাশনাল ইনকাম কি, যেগুলো আমরা মাইক্রো ইকোনমিক্সে ওই
আলোচনা করিনি, কিন্তু আমরা আলোচনা করব যে জিডিপি কাকে বলে, জিএনপি কাকে বলে, এনএনপি কাকে বলে, এনএনআই কাকে বলে। এখন মডার্ন কিছু ইন্ডেক্স নিয়ে আলোচনা করা হচ্ছে, হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জেন্ডার ডেভেলপমেন্ট ইন্ডেক্স, জিডিআই, এগুলো নিয়ে আমরা অল্প বিস্তর ধারণা দেওয়ার চেষ্টা করি। পুরো দুনিয়াটাই এখন অনেক ভোলাটাইল, একটা সাবজেক্ট ম্যাটারের সাথে একটা সাবজেক্ট ম্যাটারের কানেকশন অনেক হাই। এছাড়াও মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে অনেক পুরাতন আমলের আদি মূল ব্রাঞ্চেস অফ ইকোনমিক্স। এখন তো অনেক ইকোনমিক্স এসছে, এখন আমরা বলি ওয়েলফেয়ার ইকোনমিক্স, ডেভেলপমেন্ট ইকোনমিক্স, আর অনেক ধরনের ইকোনমিক্সের শাখা প্রশাখা আসছে সামনে, যেগুলো নিয়ে মানুষ অনার্স করতে পারে, শুধু ওই সাবজেক্ট নিয়ে মানুষ মাস্টার্স করতে পারে, ওগুলো নিয়ে শুধু পিএইচডিও করা যায়। তো এগুলোর যত শাখায় জেনারেট হোক না কেন, এটার মূল শাখা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেভেলে চিন্তা করলে মাইক্রো, আর বেসিক অ্যাগ্রিগেট লেভেলে চিন্তা করলে ম্যাক্রো। সুতরাং এক অর্থে মাইক্রো এবং ম্যাক্রো ইকোনমিক্স অন্যান্য ইকোনমিক্সের ফাদার, মূল সোর্স। আর মাইক্রো এবং ম্যাক্রোর মধ্যে প্রথম পার্ট ছিল আপনাদের মাইক্রো, তারপর এখন আপনারা ম্যাক্রো করতে এসে এটার বড় অংশগুলো দেখবেন। কিছু বলতে চাইছেন? ন্যাশনালিটি, জাতীয়তা, নেশন, এই জাতীয় প্রসঙ্গে যখন কিছু আসে সেগুলো অবশ্যই কে ম্যাক্রো ইকোনমিক্স। ফর এক্সাম্পল, আপনি তো জব ইন্টারভিউ দিতে যাবেন, আপনাকে জিজ্ঞেস করলো যে তুমি যে বাংলাদেশ ব্যাংকে চাকরির ইন্টারভিউতে এসেছো, বাংলাদেশ ব্যাংক অন্যান্য ব্যাংকগুলোকে কন্ট্রোল করে, এটা একটা রেগুলেটরি ব্যাংকের মতো, একটা স্বায়ত্তশাসিত অটোনোমাস বডি। বাংলাদেশ ব্যাংক এই যে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংযোজন, ইনফ্লেশন এগুলো দেখে, এগুলো কোন ধরনের ইকোনমিক্সের অন্তর্ভুক্ত? মাইক্রো না ম্যাক্রো? তো আমরা এটা নিয়ে সামনে আরো অনেক আলোচনা করব, চ্যাপ্টার ওয়াইজ আমরা আলোচনা করব। আমরা হয়তো অ্যাগ্রিগেট ডিমান্ড নিয়ে আলোচনা করব, এরপর সাপ্লাই, এমপ্লয়মেন্ট, কেন এমপ্লয়মেন্ট হয়, এমপ্লয়মেন্ট হওয়ার ফেসিলিটি কি, আনএমপ্লয়মেন্ট কি, আনএমপ্লয়মেন্ট কেন হচ্ছে, আনএমপ্লয়মেন্টের কী কী টাইপস আছে, এগুলো আমরা করব। যখন আমরা ন্যাশনাল ইনকাম করবো, আমরা চেষ্টা করবো ন্যাশনাল ইনকামের কী কী পদ্ধতি আছে, মেথড অফ ন্যাশনাল ইনকাম, সেগুলোকে জানানো। যখন আমরা ইনফ্লেশন করবো, ইনফ্লেশনের 4টা বিষয় করবো, কেন এটা ইনফ্লেশন হচ্ছে। যখন ডিফ্লেশন করবো, ডিফ্লেশনের 4টা ইস্যু করবো, কীভাবে ডিফ্লেশনটা হচ্ছে। যখন আমরা কোনো একটা তথ্য পড়বো, ইন্টারন্যাশনাল ট্রেডের, তখন ওই ট্রেডের ইস্যুগুলো নিয়ে আমরা আলোচনা করবো। এখানে অনেক মজার তথ্য আছে। লোকাল ট্রেড হলে সেটা ডেফিনেশন কী হবে, ডোমেস্টিক হলে কী হবে, ন্যাশনাল ট্রেড হলে কী হবে, ইন্টারন্যাশনাল ট্রেড হলে কী হবে, মাল্টিনেশনাল ট্রেড হলে কী হবে, গ্লোবাল ট্রেড হলে কী হবে। এই সমস্ত ট্রেডগুলো জানার জন্য আপনাদের সবাইকে আমাকে ফলো করতে হবে। চ্যাপ্টারটা সাবজেক্টটা বেসিকে ভরপুর বেসিক, অনেক মজার তথ্য উঠে আসবে। যেমন আজকে এত অল্প ছোট্ট একটা ক্লাসে বেশ কিছু পার্টিশন, অ্যাপ্লাইড ইকোনমিক্স ইকুয়াল টু ফাইন্যান্স, বা জন মেইনার্ড কিনসের নাম উঠে আসলো, বা আমরা সেক্টর এবং ইন্ডাস্ট্রি এই জিনিসগুলো বুঝলাম, ইউনিটের সাথে সেটার কী পার্থক্য, শিল্প সংজ্ঞা কখন হবে, এরকম অনেক কিছু আপনারা জানতে পারবেন। যদি আপনারা আমাকে ফলো করেন, দেখবেন কোর্সটা যত এগোবে এটার উপর আপনাদের আন্ডারস্ট্যান্ডিং তত হবে। ঠিক আছে? আপনাদের